প্লাস্টিক অ্যাডিটিভস প্লাস্টিক যে পলিমার ম্যাটেরিয়ালস থেকে তৈরি করা হয় সাধারণত আফটার প্রসেসিং অফ প্লাস্টিক বা ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ প্লাস্টিক্স যে সাবস্টেন্সগুলো পাওয়া যায় সেগুলো হার্মলেস থাকে, বাট এই ইনিশিয়াল যে সাবস্টেন্স যেটা থাকে বা যে পিওর ফর্মে থাকে সেটা হার্মলেস অবস্থায় থাকে না বা ডিফারেন্ট টাইপস অফ ডিফিকাল্টিস ক্রিয়েট করে। তো প্লাস্টিকের ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে সাধারণত প্লাস্টিকের যে র মেটেরিয়ালসের যে পিওর ফর্মটা বা পলিমারের যে পিওর ফর্মটা ওই ফর্মের সাথে ডিফারেন্ট টাইপস অফ কম্পাউন্ড অ্যাড করা হয় যাদেরকে বলা হয় মনোমারিক ইনগ্রেডিয়েন্ট। এই মনোমারিক ইনগ্রেডিয়েন্টগুলা পিওর ফর্ম প্লাস্টিকের যে প্রপার্টিস থাকে বা সে যে পারফরমেন্স শো করে এই পারফরমেন্সকে এনহান্স করে বা পারফরমেন্সকে ইনক্রিজ করে বা প্রসেসিংটাকে ইজি করে। এই কারণে এই ধরনের মনোমারিক ইনগ্রেডিয়েন্টগুলোকে অ্যাডিটিভস বলা হয়। তাহলে প্লাস্টিকের যে র মেটেরিয়ালসের সাথে কিছু মনোমারিক ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে আমরা প্লাস্টিককে ম্যানুফ্যাকচারিং করা হয়। এর ফলে বেটার প্রপার্টিস পাওয়া যায় আর ম্যানুফ্যাকচারিং প্রসেসটাও ইজি হয়। এই ধরনের মনোমারিক ইনগ্রেডিয়েন্টগুলোকে আমরা অ্যাডিটিভ বলি। দেখা যায় যে টোটাল যে পরিমাণ পিওর পলিমার ইউজ করা হয় তার তুলনায় মনোমারিক ইনগ্রেডিয়েন্টের পরিমাণটা কম থাকে, বেশি থাকে না আরকি। তো ডিফারেন্ট টাইপস অফ অ্যাডিটিভস ইউজ করা হয়। এগুলোর এক্সপ্লেনেশন গুলা সংক্ষেপে দেখা হবে। তো অ্যাডিটিভস গুলো যখন প্লাস্টিকে অ্যাড করা হয় সাধারণত মেকানিক্যাল প্রপার্টিস ইনক্রিজ করে বা প্রসেসিংটা ইজি হয় বা লং ডিউরেশন লাস্টিং করে প্লাস্টিকটা। তো বেনিফিট গুলা মেক প্লাস্টিক্স ইজিয়ার টু প্রসেসিং, মেক প্লাস্টিক্স লুক গুড মানে অ্যাস্থেটিক ভ্যালু অ্যাড করে, ম্যানুফ্যাকচারিং প্রসেসে টাকা পয়সা কম লাগে, অ্যাডিটিভস ক্যান সেভ মানি, মেক প্লাস্টিক্স ক্লিন অ্যান্ড হেলদি। তার মানে হচ্ছে যে ইনভায়রনমেন্টকে পলিউট করে না। এরপরে যারা ইউজ করবে ইউজারদের জন্য এটাও একটা ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি থাকে। মেক প্লাস্টিক্স ওয়ার্ক লঙ্গার, ডিউরেবল করে, অনেক দিন ধরে ওই একই ধরনের প্লাস্টিকটাকে ইউজ করা যায়। অ্যাডিটিভ রেসপেক্ট দ্য এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্টস। তাহলে অ্যাডিটিভস এর যে টাইপস গুলো এর ভিতরে প্রথম যে টাইপসটা এটাকে বলা হয় ফিলার। সাধারণত কোনো একটা প্লাস্টিক যখন ম্যানুফ্যাকচারিং করা হয় ওই প্লাস্টিকের টেনসাইল স্ট্রেংথকে ইনক্রিজ করার জন্য অ্যাডিটিভস গুলো ইউজ করা হয় তাদেরকে ফিলার্স বলে। তোমরা টেনসাইল স্ট্রেংথ জানো যে যখন কোনো ম্যাটেরিয়ালসকে টেনশনে রাখা হয় তখন এই যে স্ট্রেংথ বা যে ফোর্সটাকে সে রেজিস্ট করতে পারে সেটাকে বলা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। অ্যাব্রাশন রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে অ্যাব্রাসিভ বা যখন আরেকটা সারফেসের সাথে এসে কোনো একটা ফ্রিকশন কে রেজিস্ট যখন করতে পারে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাব্রাশন রেজিস্ট্যান্স। আর হচ্ছে টাফ ম্যাটেরিয়ালস তৈরি করে, ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রসেসিং কস্টটাকে ডিক্রিজ করে। তাহলে ডিফারেন্ট টাইপস অফ ফিলার ম্যাটেরিয়ালস যেগুলা কার্বন অ্যাড করে যখন প্লাস্টিকের সাথে কার্বন অ্যাড করা হয় তখন দেখা যায় যে স্ট্রেংথ ইনক্রিজ করে, বা সিলিকা জেল ইউজ করা হয়, কাঠের যে গুঁড়া উড ফ্লাওয়ার বলে, বা কিছু যদি গ্লাস ফাইবার অ্যাড করা হয় বা লাইমস্টোন অ্যাড করা হয়, ট্যাল্ক অ্যাড করা হয়, এগুলা প্লাস্টিকের সাথে অ্যাড করলে প্রসেসিং এর সময় ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময় তখন এগুলোকে ফিলার ম্যাটেরিয়ালস বলে। আর এই ফিলার ম্যাটেরিয়ালস গুলো অ্যাড করলে সাধারণত টেনশনাল স্ট্রেংথটা ইনক্রিজ করে। সেকেন্ড টাইপস অফ অ্যাডিটিভস যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজার সাধারণত নাম শুনে বোঝা যাচ্ছে যে প্লাস্টিসিটি ইনক্রিজ করে। তাহলে প্লাস্টিসিটি বলতে একটা হচ্ছে যে প্লাস্টিক বিহেভিয়ার আর একটা হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি জানো যে টানলে যখন কোনো কিছুকে যখন একটা ফোর্স দেওয়া হয় বা টানা হয় তখন সেটা যখন ইলংগেশন হয় তখন সেটাকে প্লাস্টিসিটি বলে। প্লাস্টিসিটি ইনক্রিজ করে, আবার হচ্ছে যে ম্যাটেরিয়ালস এর বা প্লাস্টিক্স এর ফ্লুইডিটিও ইনক্রিজ করে। ফ্লুইডিটি মানে হচ্ছে যে মুভমেন্ট করার যে ক্যাপাসিটি। যখন লিকুইড ফর্মে থাকে প্লাস্টিক একটা নির্দিষ্ট শেপে যাওয়ার আগে যখন মানে প্রসেসিং এর জন্য তার মানে এটা হেল্প করবে।
কোনো একটা শেপে নিয়ে যাওয়ার জন্য এটাকে যদি লিকুইড ফর্মে বা ফ্লুইড ফর্মে না যায় তাহলে তো যেকোনো একটা শেপে সহজে নেওয়া যাবে না। মানে মোল্টেন অবস্থায়। তাহলে এই ফ্লুইডিটি ইনক্রিজ করে প্লাস্টিসাইজার, এটা একটা কাজ। আ তাহলে এর প্লাস্টিসাইজার ইউজ করার জন্য বেনিফিট, ১ম যে বেনিফিটটা সেটা হচ্ছে রিডিউস দ্য গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বা টিজি। গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হচ্ছে যখন এই প্লাস্টিকের প্রসেসিং করা হয়, প্লাস্টিকের প্রসেসিং এর ক্ষেত্রে উম ১ম এ একটা গ্লসি ভাব থাকে। প্লাস্টিককে যখন মোল্টেন করা হয় তখন একটা গ্লসি ভাব থাকে। তাহলে এই গ্লসি ভাবের পরে বা এই গ্লাসের একটা ফরমেশনের মধ্যে বা ট্রান্সপারেন্ট একটা যখন প্রপার্টিজ থাকে, এই প্রপার্টিজটা থেকে একটা নির্দিষ্ট শেপে নিয়ে যাওয়ার জন্য যে প্রসেসিংটা, সেটাকেই বলা হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। মানে যে টেম্পারেচারে যে এই গ্লসি ভাবটা চেঞ্জ হয়ে একটা প্লাস্টিকের শেপে বা একটা আ ট্রান্সপারেন্সিটা যখন আস্তে, আস্তে আ ফিল হইতে থাকে তখন সেটাকে আ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বলে। তাহলে যত গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আ ক্রস করার পরে তারপর কোনো একটা প্লাস্টিক শেপে নিয়ে যাওয়া যাবে। তাহলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার যত কম হবে তত কম টেম্পারেচারেই ওই প্লাস্টিকটাকে একটা ম্যানুফ্যাকচারিং করা যাবে। তাহলে প্লাস্টিসাইজার যখন এড করা হয় তখন হচ্ছে এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটাকে কমায় ফেলা হচ্ছে। যেহেতু কম গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা কমে গেলে তাহলে কম টেম্পারেচারেই এটাকে প্রসেসিং করা যাবে প্লাস্টিকটাকে। সাধারণত পলিভিনাইল ক্লোরাইড আ ডে প্রসেসিং এর সময় সাধারণত প্লাস্টিসাইজার ইউজ করা হয়। পলিভিনাইল ক্লোরাইডের যে পিওর ফর্ম যেটা, এটা সাধারণত বিটেল বিহেভিয়ার শো করে। তাহলে বিটেল বিহেভিয়ার শো করলে তো টেনসাইল স্ট্রেংথ পাওয়া যাবে না। সেক্ষেত্রে এই প্লাস্টিসাইজার যখন এড করা হয় তখন দেখা যায় যে এটা ইউজ করা যায় বা সহজে উম আ সহজে শেপিং দেওয়া যায় বা অন্য ডিজায়ার্ড শেপে নিয়ে যাওয়া যায় প্লাস্টিক হিসাবে। সাধারণত পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির সাথে প্যাথেলেট, ডিফারেন্ট টাইপস অফ প্যাথেলেটস আছে। একেকটা রিকোয়ারমেন্ট অনুযায়ী একেক ধরনের প্যাথেলেট ইউজ করে। প্যাথেলেটটা হচ্ছে এক ধরনের প্লাস্টিসাইজার। এটার এটা তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবা যে এর মলিকুলার স্ট্রাকচারটা কেমন। একইভাবে হচ্ছে যে ইস্টার প্লাস্টিসাইজার সাধারণত আ রাবার, যে রাবার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ইস্টার ইউজ করা হয়। এটা এক ধরনের প্লাস্টিসাইজার। এরপর হচ্ছে সফেনার্স থাকে বা এক্সটেন্ডার্স থাকে, লুব্রিক্যান্টস থাকে। এরকম ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস এড করে এগুলোর কাজ হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটাকে কমানো বা ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে সহজ করা। এছাড়া অন্যান্য আরো কিছু প্লাস্টিসাইজার ইউজ করা হয়। আ যেমন বেনজয়েট ইউজ করা হয় বা ইপক্সিজাইট ভেজিটেবল অয়েলস ইউজ করা হয় বা সালফোনামাইড ইউজ করা হয়। এগুলো একেক ধরনের প্লাস্টিসাইজার। আরেকটা হচ্ছে স্টেবিলাইজার, আরেক ধরনের প্লাস্টিক অ্যাডিটিভস। এটা হচ্ছে যে যখন প্লাস্টিকগুলা ম্যানুফ্যাকচারিং করা হবে অথবা যখন ইউজ করা হবে, এটা যাতে আ ন্যাচারাল টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে অক্সিডাইজড না হয় বা আ দেখা যায় যে ম্যানুফ্যাকচারিং এর সময় যাতে ক্রস লিঙ্ক তৈরি না হয়। তো এইটাকে প্রিভেন্ট করার জন্য সাধারণত স্টেবিলাইজার ইউজ করা হয়। মানে ম্যাক্স মানে অক্সিজেনের সাথে যাতে ওই প্লাস্টিকটা করে রিঅ্যাকশন করে যাতে ক্রস লিঙ্ক তৈরি না হয়। এই কারণে স্টেবিলাইজার ইউজ করা হয়। Stabilizers are polymers are used directly or by combination to prevent the various effects such as oxidation, চেইন সিসিশন, মানে হচ্ছে যে একটার সাথে এক চেইনের সাথে আরেকটা চেইন যখন মার্জ করে চেইন সিসিশন বলে, অথবা আনকন্ট্রোলড রিকম্বিনেশন অ্যান্ড ক্রস লিঙ্কিং। একটা মনোমারের সাথে আরেকটা মনোমার এড হয়ে একটা পলিমার তৈরি হয়ে এভাবে পলিমার বা তারপরে ফার্দার প্রসেসিং করলে প্লাস্টিক তৈরি হবে। তাহলে এই একটা মনোমারের সাথে আরেকটা মনোমার যেভাবে এড হওয়ার কথা সেভাবে এড না হয়ে যদি ডিফারেন্ট টাইপস অফ মানে আনকন্ট্রোলড রিকম্বিনেশন হয় তখন তো ডিজায়ার্ড প্লাস্টিকটা বা ডিজায়ার্ড প্রপার্টিস এর প্লাস্টিক পাওয়া যাবে না। এই কারণে স্টেবিলাইজার গুলা ইউজ করা হয় ম্যানুফ্যাকচারিং প্রসেসের সময়। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে বা আল্ট্রাভায়োলেট প্রোটেকশন এর জন্য স্টেবিলাইজার গুলা কাজ করে। সাধারণত দেখা যায় যে ডিফারেন্ট টাইপস অফ ওয়েদারে প্লাস্টিক গুলা যাতে আ নষ্ট না হয়ে যায়, সেই কারণে স্টেবিলাইজার গুলো ইউজ করা হয়। আরেক ধরনের অ্যাডিটিভস, লুব্রিক্যান্টস চ্যাপ্টারে তো আলাদাভাবে লুব্রিক্যান্টস পড়ানো হইছে। ডিফারেন্ট টাইপস অফ লুব্রিক্যান্টস গুলাও প্লাস্টিক অ্যাডিটিভস হিসেবে কাজ করে। যেমন হচ্ছে যে আ প্লাস্টিকের প্রসেসিং এর ভিতরে দেখবা যে আজকের আরেকটু পরেই দেখানো হবে নেক্সট স্লাইড গুলাতে যে উম ডিফারেন্ট টাইপস অফ
মোল্ড থাকে, যে মোল্ডগুলার শেপে প্লাস্টিকগুলা তৈরি হবে। তাহলে এই মোল্ড তৈরি করা বা ডাইস তৈরি করা, এই ডাইসগুলা তৈরি করার জন্য যাতে সহজেই ওই ডাইসের শেপের সাথে প্লাস্টিকের শেপটা যাতে ডাইসের শেপের মতো হয়, এই কারণে লুব্রিক্যান্টস ইউজ করা হয় যাতে খুব সহজেই ফ্লো করতে পারে প্লাস্টিক, লিকুইড প্লাস্টিকগুলা বা মোল্টেন প্লাস্টিকগুলা। কালারেন্টস হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কালার্ড প্লাস্টিক, যখন আমরা চাই তখন হচ্ছে যে কালারেন্টস ইউজ করা হয়। এটা একটা অ্যাডিটিভ, যেটা যে কালার বা যে কালারেন্টস দেওয়া হবে সেই কালারের প্লাস্টিক পাওয়া যাবে। আর এটা হচ্ছে ফ্লেম রিডান্ডেন্টস। আহ, এটা হচ্ছে যে উম, এই যে প্লাস্টিক ইউজ করা হবে, এই প্লাস্টিকটা যদি এরকম হয় যে ফ্লেম রিডান্ডেন্ট যদি না হয়, তাহলে যে কোনো একটা অক্সিডাইজড হলে বা আগুনের সংস্পর্শে আসলে দেখা যাবে যে আরো বেশি ফ্লেমটাকে স্প্রেড করে দিচ্ছে। তো ফ্লেম রিডান্ডেন্ট অ্যাড করা হয় প্লাস্টিক প্রসেসিং এর সময়, যাতে উম, আগুন যখন কোনো ফায়ারিং হবে বা এই ফায়ারটা যাতে স্প্রেড না হয়, এটাকে রিডান্ডেন্ট করে, ফায়ারের স্প্রেডিংটাকে রিডান্ডেন্ট করে বা ডিলে করে দেয় বা কমায় ফেলে। এটাকে বলা হচ্ছে ফ্লেম রিডান্ডেন্ট। তো ডিফারেন্ট টাইপস অফ ম্যাটেরিয়ালস, মানে ফ্লেম রিডান্ডেন্টের আবার ডিফারেন্ট টাইপস অফ ফ্লেম রিডান্ডেন্টস আছে আর কি। ডিফারেন্ট প্লাস্টিক তৈরি করার জন্য ডিফারেন্ট টাইপস অফ ফ্লেম রিডান্ডেন্টস ইউজ করা হয়। তো প্লাস্টিক্সের তাহলে অ্যাডিটিভস গেল, যে প্রসেসিং এর সময় যে এক্সট্রা যে ম্যাটেরিয়ালস গুলো ডিজায়ার্ড প্রপার্টিস এর জন্য যেগুলা মনোমারিক সাবস্টেন্স যেগুলোকে ইউজ করা হয় সেগুলোকে বলা হচ্ছে অ্যাডিটিভস। আর তাহলে এখন প্রসেসিংটা কেমন হবে যখন প্লাস্টিক গুলা ডিফারেন্ট, মানে কি কি মেথডে প্রসেসিং করা হয়, প্লাস্টিক গুলা তৈরি করা হয়। উম, সাধারণত প্লাস্টিক্স ক্যান বি ফর্মড ফ্রম গ্র্যানুলার অ্যান্ড প্যালেটস। প্যালেটস এটা হচ্ছে এক ধরনের ছোট ছোট টুকরা আর কি প্লাস্টিকের, বা গ্র্যানিউল এটাও ছোট সার্কুলার শেপের বা স্ফেরিক্যাল শেপের প্লাস্টিকের ছোট ছোট টুকরা। এগুলাকে প্রসেসিং করে সাধারণত এরকম শীট, প্লাস্টিকের শীট বা প্লাস্টিকের রড টাইপের, মানে রড বলতে তাহলে পাইপ, পাইপের মতো, বা এক্সট্রুডেড সেকশন, অথবা ডিফারেন্ট টাইপস অফ মোল্ডেড পার্টস ডিজায়ার্ড শেপের, এই ধরনের জিনিসগুলা প্লাস্টিক প্রসেসিং এর মাধ্যমে তৈরি করা যায়। তো সেভারাল প্রসেসিং মেথড আছে। মেথড গুলা ডিপেন্ড করে যে কি ধরনের পলিমারিক ম্যাটেরিয়ালস ইউজ করা হবে তার উপরে ডিপেন্ড করে। যেমন আহ, এর আগে একটা ক্লাসে ছিল যে তোমাদের থার্মোপ্লাস্টিক আর হচ্ছে থার্মোসেট প্লাস্টিক। যাদেরকে বারবার রিফর্ম করে ইউজ করা যায় তাদেরকে থার্মোপ্লাস্টিক বলা হয়। আর থার্মোসেট গুলো যে একবার হিট দিলে একটা নির্দিষ্ট শেপে নেওয়া যাবে, বা একটা নির্দিষ্ট শেপে বা একটা নির্দিষ্ট প্রসেসে একবারই ওই থার্মোসেট প্লাস্টিক গুলো পলিমার গুলাকে ইউজ করে প্লাস্টিক তৈরি করা যাবে। এরপরে ক্রস লিঙ্ক তৈরি হয়ে যায় বলে আর নতুন ভাবে ওইটাকে প্রসেসিং করা যায় না। তাহলে যেহেতু থার্মোপ্লাস্টিক যখন হবে তখন টেম্পারেচারের সাথে সাথে এটা নরম হয়ে যায় থার্মোপ্লাস্টিক গুলা, তখন এটা আবার রিসাইকেল করা যায়। থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে সাধারণত এই যে আহ, আহ, প্লাস্টিকের প্রসেসিংটা, এটা গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে অ্যামরফাস হয়, বা গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের নিচে গ্লসি ভাবটা থাকে, ওইটাকে ওই টেম্পারেচারের উপরে নিয়ে প্রসেসিংটা করা হয়। অ্যাবভ মেল্টিং টেম্পারেচার ফর সেমি ক্রিস্টালাইন। ক্রিস্টালাইন বলতে যেগুলো হচ্ছে ক্রিস্টাল ফর্ম করে, বা যেগুলা সলিডিফাই হয় বা সেমি সলিড এর মতো থাকে বা সেমি ক্রিস্টাল ফর্মে চলে যায়, তাদেরকে প্রসেসিং করার জন্য মেল্টিং টেম্পারেচারের উপরে নিয়ে যাইতে হয়। আর যেগুলো অ্যামরফাস থাকে বা লিকুইড ফেজে থাকে, এগুলাকে সাধারণত গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের উপরে প্রসেসিং করলেই এটাকে চেঞ্জ হয়ে যায়। আরেকটা হচ্ছে যে অ্যাটমসফেরিক স্টেবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল বিং ফর্মড। যে ম্যাটেরিয়ালটা বা যে পলিমারটা প্রসেসিং করে প্লাস্টিকটা একটা তৈরি করা হবে, তার অ্যাটমসফিয়ারের সাথে কিরকম রিয়াকশন করবে, এইটা একটা কনসিডারেশনে নিয়ে আসতে হয় যে কোন প্রসেসে প্লাস্টিকটা তৈরি করা হবে। এছাড়া ডিফারেন্ট প্রসেসিং এর জন্য ডিফারেন্ট জিওমেট্রিক্যাল শেপ এক একটা প্রসেসিং এর জন্য এক একটা ভালো হবে। আহ, যেমন এক্সট্রুশনের জন্য যখন কোনো একটা লেন্থ বেশি যখন ম্যাটেরিয়ালস তৈরি করতে হয় তখন হয়তো এক্সট্রুশনটা ভালো হবে, বা এরকম ডিফারেন্ট মেথড ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে ভালো হয়। আবার হচ্ছে যে প্লাস্টিক প্রসেসিং এর জন্য কিছু আছে যে মোল্ডিং। মোল্ডিং মানে মোল্ডিং একটা প্লাস্টিক প্রসেসিং টাইপস। তো এর ডিফারেন্ট টাইপস অফ মোল্ডিং হয়, যেমন কম্প্রেশন মোল্ডিং বা ট্রান্সফার মোল্ডিং, ব্লো মোল্ডিং, ইনজেকশন মোল্ডিং, এক্সট্রুশন মোল্ডিং, ডিফারেন্ট টাইপস অফ মোল্ডিং এর মাধ্যমে তৈরি করা হয়।
তাহলে থার্মোপ্লাস্টিক ওই যে ২ ধরনের বেসিক যে টাইপ প্লাস্টিকের, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেট। থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে কি মোল্ডিং গুলো ইউজ করা হয়? সাধারণত ইনজেকশন মোল্ডিং ইউজ করা হয় থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে, বা এক্সট্রুশন মোল্ডিং যেটা সেটা ইউজ করা হয়, ব্লো মোল্ডিং ইউজ করা হয়, থার্মোফর্মিক প্রসেস ইউজ করা হয় থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে, রোটেশনাল মোল্ডিং ইউজ করা হয়। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ থার্মোপ্লাস্টিক প্রসেসিং মেথডস। আর যখন থার্মোসেট প্লাস্টিক তৈরি করা হবে, তখন দেখা যায় যে ২ ধরনের থাকে। একটা হচ্ছে যে রিঅ্যাকশন ইনজেকশন মোল্ডিং, মানে ইনজেকশন মোল্ডিং এও থার্মোসেটটাকে করা যায়। আরেকটা হচ্ছে কম্প্রেশন মোল্ডিং, কম্প্রেস করে থার্মোসেটটাকে প্রসেসিং করা যায়। উম আমরা যদি This program will explain the various types of processing machines used to make the wide range of plastic products in use throughout our lives. A good start is injection molding. Injection molding is used to make plastic parts using two-part molds that স্যার আপনাকে শোনা যাচ্ছে না ঠিকভাবে। melted plastic to form individual parts. Here's how it works. Material gravity flows into the injection machine's screw, where it is melted by the compressing motion of ভিডিও দেখা যাচ্ছে না? জি স্যার, ভিডিও দেখা যাচ্ছে। the screw and then injected into the mold. স্যার কথা শোনা যাচ্ছিল না, সেটা বলছি। The mold is quickly cooled, letting the parts solidify. The mold opens to release the parts, and the mold closes again to repeat the cycle over and over again. Molding cycles can last anywhere from 1 second for tiny parts made in tiny molding machines to minutes for large parts made in presses the size of a building. Extrusion processes use the same plastic melting operation as injection molding, but there is no mold, and the resin compressing screw rotates constantly, and product is created continuously. Extrusion uses a die, a hollow form that molten plastic is pushed through to create its specific shape and thickness. A water bath or spray chamber then cool the extruded shape and often provide pressure and or vacuum controls to properly size the product as it passes through. Belts or cleated pullers apply smooth tension on the product and keep it moving in pace with the extruder. A cutter or saw create the final product length, or a winder creates spools of the final product. There are many variations to the extrusion process, but a mixture of extrusion and molding is found in the blow molding process, where plastic is continuously extruded into a tube shape and then clamped in a mold and blown into its shape with compressed air. It's a process that often operates in a shuttle movement with a set of molds. Each mold takes a turn grabbing a section of extruded tube, called a parison, and shuttling it to one side to blow it into a bottle shape, letting it cool, and then releasing it to be filled with product or shipped. Each mold alternates with a second mold doing the same thing for maximum productivity. The same blow molding process can also utilize multiple extruders for what is called co-extrusion. Co-extrusion is used to create bottles made up of multiple layers, and each layer possesses special characteristics like suitability for food contact, an outside color for brand awareness, ultraviolet light protection for long shelf life of the product, a layer of regrind for economical reuse of scrap, and many times barrier and adhesive layers are included to separate and bond the layers for a tough, cohesive bottle. A high volume form of blow molding uses many molds mounted onto a continuously rotating wheel mechanism. The extruder creates a hollow tube, and as the wheel rotates, each of its molds will open,
Grab a paraffin from the extruder die, blow the paraffin into a bottle, allow it to cool, and then place it onto a conveyor, producing a continuous stream of finished bottles originating from that continuous flow of plastic. These wheel machines can also produce co-extruded bottles containing layers designed to meet the needs of the product and to use reclaimed material for maximum economy and recycling benefits. The very popular sales of plastic bottles for carbonated beverages has created a unique process for blow molded bottles made specifically from polyethylene terephthalate, or PET. For PET blow molding, bottles are first created in a test tube shape, injection molded preform, and then, in a separate operation, reheated and blown into their final shape. This two-stage process creates bottles that we, as consumers, know to be thin-walled, yet capable of containing gaseous carbonated beverages without losing pressure or exploding, even if they are dropped. In the blown film extrusion process, thin plastic material for products like garbage bags or the sheeting used in construction, industry, and packaging are produced. A very thin die opening, which is often fed by multiple extruders, faces upward in a round shape. A tall, thin, continuous bubble is vertically by this process, and it's cooled as it flows upward, typically 30 feet or more, where it is then folded and brought back down and placed onto rolls or converted into popular film products. And all these processes, from injection molding to extrusion, rely on Conair products to support their আমরা এই প্রসেস গুলাকে আরেকটু ভেঙে ভেঙে দেখবো আর কি। তাহলে ইনজেকশন মোল্ডিং মেশিনের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ সাধারণত শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ইনজেকশন মোল্ডিং মেশিন সাধারণত থার্মোপ্লাস্টিক প্রসেসিং এর জন্য ইউজ করা হয়। কিছু কিছু থার্মোসেট এর জন্য ইউজ করা যায় ইনজেকশন মোল্ডিং মেশিনটা। আমাদের আইপির ল্যাবে ইনজেকশন মোল্ডিং মেশিন আছে একটা। এটাকে তোমরা হচ্ছে যে তুষার স্যারের কাছে এটা দেখতে যাবা আর কি, যে মেশিনটা কিভাবে চলে বা প্রসেসিংটা কিরকম। সাধারণত থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে ইনজেকশন মোল্ডিং মেশিনটা বেশি ইউজ করা হয়। হাইলি প্রোডাক্টিভ মেথড, মানে হচ্ছে যে খুব ফাস্ট প্রোডাকশন করা যায়। সাধারণত রিপিটিটিভ ডিজাইনের বা রিপিটিটিভ মডেলের প্রোডাকশনের ক্ষেত্রে ইনজেকশন মোল্ডিং মেশিনটা ইউজ করা হয়। তাহলে প্রফিটেবল ইন মাস প্রোডাকশন অফ দ্য লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টস। একই ধরনের প্লাস্টিক পার্টস যখন তৈরি করা হয় তখন কারণ এক একটা মোল্ড এক একটা ডিজাইনের জন্য ইউজ করা হয়। তাহলে দেখা যায় যে প্লাস্টিকের প্রাইস গুলা কম, মোল্ডের তৈরি করার প্রাইসিংটাই অনেক বেশি হয় সাধারণত, বা ইনিশিয়াল মোল্ডিংটা। তো দেখা যায় যে এক একটা মোল্ডের দাম দেখা যায় যে অনেক টাকা হয়, ১ লাখ ২ লাখ টাকা হইতে পারে বা আরো বেশিও হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সাইজের উপর ডিপেন্ড করবে। তাহলে দেখা যাবে যে অল্প কিছু পরিমাণ প্রোডাক্ট তৈরি করার জন্য যদি এই ইনজেকশন মোল্ডিং মেশিনের মোল্ড তৈরি করতে যাওয়া হয় তখন দেখা যাবে কস্টিংটা অনেক বেড়ে যায়। এই কারণে সাধারণত যখন মাস প্রোডাকশন করা হয় বা লার্জ ভলিউমে প্রোডাকশন করা হয় তখন এই মোল্ড তৈরি করে ইনজেকশন মোল্ডিং এ প্রোডাকশন করাটা এটা রিজনেবল আর কি। সাধারণত পলিমার ইন ফর্মস অফ প্যালেটস, তার মানে ছোট ছোট সিলিন্ড্রিক্যাল শেপ বা ছোট ছোট প্লাস্টিক, এগুলোকে বলা হচ্ছে প্যালেটস। এরকম শেপের এগুলোকে ফিড দেওয়া হয় বা হপারের মধ্যে ফিড দেওয়া হয়। এরপরে এই ফিডিং করে বা ক্র্যাশিং করে এরপর পুশড ফরওয়ার্ড ইনটু এ হিটিং চেম্বার। যখন হিটিং চেম্বারে যাবে তাহলে এই প্লাস্টিক গুলা গলে যাবে, মোল্টেন হবে প্লাস্টিক গুলা। এরপরে একটা নজলের ভিতর থেকে এই মোল্টেন প্লাস্টিক গুলাকে পাস করা হবে। এরপরে ওই যেখানে মোল্ড থাকে বা মোল্ড ক্যাভিটি থাকে ওই মোল্ড ক্যাভিটির ভিতরে এই মোল্টেন প্লাস্টিক গুলা যাবে। মোল্টেন প্লাস্টিক গুলা যাবে এরপরে তাহলে ওই নির্দিষ্ট মোল্ড ক্যাভিটির যে শেপ ওই শেপে
পাওয়া যাচ্ছে। একটা নির্দিষ্ট প্রেশার মেইনটেইন করা হয়। প্রেশার মেইনটেইন করলে ওই নির্দিষ্ট প্রেশারে দেখা যায় যে এটা সলিডিফাই হয়ে যায়। যখন মোল্ডটা ওপেন করে ফেলা হয়, মানে মোল্ড একটা হচ্ছে ফিমেল পার্ট থাকে, একটা মেল পার্ট থাকে। তাহলে মেল পার্ট, ফিমেল পার্টের মাঝখানে যে প্লাস্টিক ম্যাটেরিয়ালসটাকে জমা হচ্ছে, মোল্টেন প্লাস্টিকটা, যখন প্রেশারে সলিডিফাই হয়ে যাচ্ছে, মোল্ড ২ পাশ থেকে মোল্ডের পার্ট ২ টা সরায় ফেলা হচ্ছে। আর প্লাস্টিক ম্যাটেরিয়ালটা সাধারণত নিচে পড়ে যায়। এরকম ডিফারেন্ট টাইপস অফ, এই যে লোয়ার লেফটে ফিগার দেখা যাচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বাস্কেট, বাট এগুলাকে ইউজ করা যায়, বা মোবাইল ফোনের যে ডিফারেন্ট প্লাস্টিক কাভার যেগুলা, বা পেন ইউজ করার জন্য প্লাস্টিক যেগুলো, এগুলোর ক্ষেত্রে সাধারণত ইনজেকশন মোল্ডিং মেশিন ইউজ করা যেতে পারে। স্যার ভিডিওটা অফ হয়ে গেছে স্যার। আচ্ছা, ইনজেকশন মোল্ডিং এর ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা পিস তৈরি করতে মাত্র ৮ থেকে ১০ সেকেন্ড টাইম লাগে আরকি। মানে প্রসেসটা সাধারণত কন্টিনিউয়াস স্ক্রুর মাধ্যমে কন্টিনিউয়াস ভাবে ফিডিং হইতে থাকে। আ এরপরে একটা ভালভ থাকে, যে ভালভের মাধ্যমে মোল্টেন প্লাস্টিক গুলা সামনে গেলে পিছনের দিকে আর আসতে পারে না। আ তো এই ভালভ দিয়ে তারপরে আ মোল্ডের প্লাস মাইনাস পার্টের মাঝখানে যে মোল্টেন মেটেরিয়ালটা জমা হচ্ছে, এরপরে সলিডিফাই হচ্ছে। এই সলিডিফাই হইতে যে সময়টা লাগে এইটাই মেইনলি সময়টা। বাকিগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। আ একটা নির্দিষ্ট প্রেসারে যখন ধরে রাখে, এইটাই দেখা যায় যে ৮ থেকে ১০ সেকেন্ড সময় লাগে। আবার যদি এরকম হয় যে কিছু আ মানে সাইজ শেপের উপর ডিপেন্ড করে সলিডিফাই করার জন্য দেখা যায় যে প্রায় ১ মিনিটও লাগতে পারে। ১-১.৫ মিনিটও লাগে একটা পার্টস তৈরি করার জন্য।
তাহলে এখানে ইনজেকশন মোল্ডিং মেশিনের ডিফারেন্ট টাইপস অফ স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া আছে আর কি, ভিডিওটা যেভাবে ছিল, যে ফিড হপারের মাধ্যমে বা হপারের মাধ্যমে এরকম প্যালেট প্যালেট প্লাস্টিকগুলা দেওয়া হচ্ছে। এরপরে স্ক্রু মোশনে থাকবে। এগুলো হচ্ছে স্ক্রুর ভিতর থেকে ৩ টা জোন ছিল। একটা হচ্ছে যে ১ম টা ছিল ফিডিং জোন, এরপর হচ্ছে হিটিং জোন, এরপরে একটা ছিল ব্যারেলিং জোন। এরপরে নোজলের নোজল দিয়ে হচ্ছে যে প্লাস্টিকগুলো মুভ করতেছে। এরপরে মোল্ডের মাঝখানে যে মোল্টের ম্যাটেরিয়ালটা জমা হচ্ছে, মোল্ড ২ টা ফাঁকা হয়ে যাচ্ছে, প্লাস ফাইনাল শেপটা ইজেক্ট হয়ে যাচ্ছে বা প্লাস্টিক প্রোডাক্টটাকে ইজেক্ট হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট যে প্রসেসটা, এটা হচ্ছে এক্সট্রুশন প্রসেস। সাধারণত এক্সট্রুশন প্রসেসটাও থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে ইউজ করা হয়। এক্সট্রুশনটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যতক্ষণ পর্যন্ত প্যালেট সাপ্লাই দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই এক্সট্রুশন মানে প্রসেসিংটা চলতে থাকবে আরকি। সাধারণত লং প্রোডাক্ট যেগুলা, লং প্রোডাক্ট তৈরি করার জন্য, মানে লার্জার সাইজের প্রোডাক্টগুলা তৈরি করার জন্য এক্সট্রুশন প্রোডাক্ট তৈরি করা হয়। সাধারণত রড শেপড বা শীট হইতে পারে বা পাইপ হইতে পারে, ডিফারেন্ট টাইপস অফ ফিল্ম শেপের হইতে পারে, বা ওয়্যার ইনসুলেশন যে কোটিং গুলা, এগুলা তৈরি করার জন্য সাধারণত এক্সট্রুশন প্রসেস ইউজ করা হয়। থার্মোকাপলের মাধ্যমে দেখা যায় যে মোল্টেন ম্যাটেরিয়াল যখন দেওয়া হবে একপাশে, তাহলে টেম্পারড প্লাস্টিক থাকবে, প্লাস্টিক ম্যাটেরিয়ালস থাকবে বা মোল্টেন থাকবে, আর একপাশে সলিডিফাই করবে। এটা থার্মোকাপল দিয়ে টেম্পারেচারটাকে কন্ট্রোল করা হয়। আর হচ্ছে যে যখন একটা ডাই ওপেনিং থাকে, ওই ডাইয়ে যে ওই ডাইয়ের যে শেপের ডাই হবে সেই শেপ অনুযায়ী সাধারণত প্রসেসিংটা পাওয়া যাবে। তাহলে কন্টিনিউয়াস ভাবে এক্সট্রুশন হইতে থাকে। এক্সট্রুশন এক্সট্রুশন হওয়ার পরে বা এক্সট্রুডার থেকে যে প্লাস্টিকটা বের হয়, সেই প্লাস্টিকটা একটা ডাইয়ের উপরে ফেলা হয়। তো এই ডাইয়ের যে শেপ, সেই শেপ অনুযায়ী দেখা যাবে আমরা প্লাস্টিকটা ফাইনাল শেপে পাওয়া যায়। এটা হচ্ছে এক্সট্রুডার বা এক্সট্রুশন পলিমারের এক্সাম্পল। তাহলে এই একই রকম আ দেখা যাচ্ছে যে আগের কেসটাতে বা ইনজেকশন মোল্ডিং এ কি হইতো যে আ যে ডাই বা মোল্ড যেভাবে থাকবে মোল্ডের ডিজাইন অনুযায়ী হচ্ছে। আর এখানে দেখো রাইট সাইডটা কিন্তু ফাঁকা, মানে আলাদাভাবে এক্সট্রুশন বা এক্সট্রুডেড পার্টস হিসাবে চলে যাচ্ছে। মানে লম্বা পার্টস হিসাবে চলে যাচ্ছে। এরপরে এই পার্টসটা যেকোনো একটা আ ব্ল্যাংক বা যেকোনো একটা আ শেপের সাথে যে মিক্সড হচ্ছে বা শেপ দেওয়া হচ্ছে। Now let's look at the inside of an extruder to see how it works. The plastic raw material in this hopper travels by gravity to the feed throat and drops onto the rotating screw. The rotation of the screw conveys the plastic forward through the heated barrel. As the plastic is conveyed forward along the screw, the channel depth decreases, forcing the plastic through a smaller area. The combination of compression and screw rotation causes friction, which generates heat. This is called shear heating. This heat, along with the heat from the barrel heating system, melts the plastic. By the time the plastic is conveyed to the end of the screw, it should be well mixed and at a proper temperature and pressure needed by the die. The plastic is called a melt at this stage. Beyond the screw, there can be a screen pack. The screen pack is a set of wire mesh filters that the plastic must flow through. The screens are typically from 20 to 100 mesh, which indicates the wires per inch. The screen pack is supported by a breaker plate, which is a sturdy metal plate with many holes for the plastic to pass through. The screen pack filters contaminants from the melt. The screen pack must be set in place with a coarsest screen next to the breaker plate, so each screen can support a finer one. Otherwise, the pressure difference may break the fine wires, contaminating the product and possibly doing permanent damage to the die.
This presentation explains the process of plastic extrusion. It was written and produced by New Jersey Precision Technologies. It's hard to believe that Mint Mobile can be good at just $15 a month. So, as Mint's new owner, I brought in one of our first and oldest customers, Wasim McNavy. Welcome to Mint, Ryan. So you've had Mint for years. Any issues? Hello friends, welcome to engineering chemistry. Are manufactured in which all the plastic ingredients are taken. Then it has the heater to melt the plastic ingredients. So first the plastic powder or granules of plastic is placed in the hooper and then it falls into the machine. When the screw conveyor is rotated, the plastic ingredients are pushed into the heater region where it melts. And finally at the end we have the molten plastic. And when the metallic wire is introduced at the end of the machine, we get plastic coated cable or electrical wire. That is how the softened plastic is forced through a hole in the extrusion die. The extruded plastic is cooled, that is the curing process is carried out, and that is how the long articles are produced of extrusion continuous articles. আচ্ছা, পরের যে প্রসেসটা এটা হচ্ছে ব্লো মোল্ডিং আর কি। এটা হচ্ছে যে হিটেড হলো ডিফারেন্ট টাইপস অফ ব্লো মোল্ডিং প্রসেস আছে। সাধারণত এটাও থার্মোপ্লাস্টিক টিউব হিসাবে ইউজ করা হয়। তো এইটার ক্ষেত্রে এইটার যে প্রসেসিংটা বা এটার যে র মেটেরিয়াল যেটাকে ফিড দেওয়া হয় সেটাকে প্যারিজন বলে। আগেরটা ছিল সিলিন্ড্রিক্যাল শেপের, এটা হচ্ছে প্যারিজন বলে, টিউব আকারে থাকে আর কি। তো ডিসপোজেবল কন্টেইনার অথবা রিসাইকেলেবল বটলস অথবা ফুয়েল ট্যাঙ্ক অথবা মানে গাড়ির যে ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয় এগুলো সাধারণত প্লাস্টিকের হয়। এরপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টাবস প্রডিউস করার জন্য ব্লো মোল্ডিং ইউজ করা হয়। Our shops and supermarkets are filled with products that are packaged in plastic, produced using blow molding technique. The plastic blow molding process is the most popular method used to produce hollow containers. Impact uses a variety of raw material during the blow molding process, depending on the container application and its expected performance. The raw material in granular form is fed via a hopper into the feed barrel, which is heated to help melt the granules and evenly disperse the colorant, called master batch. A molten tube of plastic, called a parison, is extruded from the machine head and cut with a hot blade. It is then captured by a water-cooled mold, and a blowing nozzle is inserted into the parison. A blast of pressurized air is blown into the parison, forcing the hot plastic to take on the shape of the mold. This process is called blow molding. Once cooled and solidified inside the mold, the machine opens the mold and the brand new container is ejected. The container is transferred to a deflasher that removes the excess known as the tail. This excess is conveyed to the beginning of the process to be ground and reused. This is known as a closed-loop system. Once the jars leave the machine, they are then conveyed to a trimmer, which removes the remaining excess, called the lost head, which in turn is collected and added to the closed-loop system. With the tail and lost head removed, the plastic jar or container is now in its final form. Bottles are subjected to a leak test, whereby controlled airflow is released into the bottle. Should the bottle contain any leak-related defects, the pressurized air will escape, and the bottle will be rejected. This bottle will then be introduced back into the closed-loop system. The containers are now ready to be packaged and sent on to the manufacturer.
তাহলে এখানে যেটা করা হয় যে সাধারণত প্লাস্টিক বা মোল্টেড ম্যাটেরিয়ালস গুলো একটা নির্দিষ্ট ব্লো আকারে বা সিলিন্ড্রিক্যাল শেপে আসে। এরপরে মোল্ড বা ডাইস যেটা এসে একটা নির্দিষ্ট প্রেসারে ওটাকে সলিডিফাই করে। এরপরে এক্সেস যে ম্যাটেরিয়ালস যেগুলো থাকে, এক্সেস ম্যাটেরিয়ালস গুলোকে পাস করানো হয়। পাস করানোর পরে একটা কাটার থাকে, যে কাটারটা একটা উপরের যে এক্সেস ম্যাটেরিয়ালসটাকে কেটে দেয় আর কি। এবার ফাইনাল শেপে পাওয়া যাচ্ছে। ফাইনাল শেপে পাওয়ার যাওয়ার পরে বিফোর ডেলিভারি বা আরেকটা যেটা টেস্ট করা হয় সেটা হচ্ছে যে এয়ার লিক আছে কিনা এটাকে টেস্ট করা হয়। একটা প্রেসার দেওয়া হয়। প্রেসার দিলে যদি দেখা যায় যে লিক থাকে তাহলে দেখা যায় যে প্রেসার থাকে না, প্রেসারটা বের হয়ে যায়। আর লিক না থাকলে সেক্ষেত্রে ওইটাকে দেখা যায় যে প্যাকিং এ পাঠায় দেওয়া হয়। এভাবে করে ব্লো মেল্ডিং প্রসেস ইউজ করা হয়। তাহলে এক্সট্রুশন ব্লো মোল্ডিং এর ক্ষেত্রে স্টেপ 1 হচ্ছে বা স্টেপ এ তে হচ্ছে যে একটা এক্সট্রুডার ডাই থাকে, যে এক্সট্রুডার ডাই থেকে সাধারণত প্লাস্টিক ম্যাটেরিয়ালসটা নিচের দিকে নেমে আসে। এরপরে স্টেপ বি তে হচ্ছে দুইটা যে হাফ মোল্ড আছে, হাফ মোল্ড দুইটা সাধারণত একটা প্রেসার দেয় বা কম্প্যাক্ট অবস্থায় নিয়ে আসে। আর একটা হচ্ছে এয়ার ফ্লো করানো হয়। যেহেতু এয়ার ফ্লো করানো হবে তাহলে ওই প্লাস্টিকটা মোল্ডের যে শেপ আছে ওই শেপ অনুযায়ী প্লাস্টিকটা ওইভাবে যাবে। তাহলে নিচ থেকে এয়ার ফ্লো দেওয়া হচ্ছে। তখন ওই এক্সট্রুডেড পার্টটা, এক্সট্রুডেড প্লাস্টিকটা মোল্ডের শেপ অনুযায়ী শেপড হয়ে যায় আরকি। এরপরে যখন মোল্ডটা আবার নিজের জায়গায় ইনিশিয়াল অবস্থায় চলে যায় তখন ওই শেপের মানে রিকোয়ার্ড শেপের বা রিকোয়ার্ড ডাইমেনশনের প্লাস্টিক পাওয়া যায়। In the blow molding process, plastic is heated in an extruder until the plastic becomes a viscous fluid. Then, this plastic is extruded through a blow molding die to form a tube shape called a parasol. A mold containing a cavity is closed around the parasol. Then, pressurized air is blown inside to expand the parison against the cavity wall. The plastic is cooled by the mold, the air is released, the mold opens, and the part is released. At this plant, the excess plastic at the bottom is removed with a knife. The part is set onto a conveyor belt where the bottles move along to the bottleneck trimmer, where excess plastic is removed from the neck. The specifications for any blow molding machine determine the size and type of mold that can be used. These specifications include the extruder melting capacity in pounds or kilograms per hour, the actual maximum output of any এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এক্সেস যে ম্যাটেরিয়ালস গুলা কাটার দিয়ে কেটে ফেলা হয় এটাকে আবার মানে র মেটেরিয়ালস হিসেবে এটাকে আবার ফিড দেওয়া যায়, মানে আবার এটাকে ব্লো মোল্ডিং প্রসেস ইউজ করা যায়। মানে এখানে দেখা যায় যে ওয়েস্টেজটা খুব কম থাকে। এরপরের যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে থার্মোফর্মিং। থার্মোফর্মিং প্রসেসটা সাধারণত ফ্ল্যাট ফ্ল্যাট শিট, থার্মোপ্লাস্টিকের ফ্ল্যাট শিট তৈরি করার জন্য, মানে ব্লো মোল্ডিং এটা তো আমরা দেখলাম যে একটা বোতল শেপের বা সিলিন্ড্রিক্যাল শেপে তৈরি করার জন্য। সাধারণত ফ্ল্যাট শিট তৈরি করার জন্য বা ফ্ল্যাট ম্যাটেরিয়ালস গুলা যেমন হচ্ছে যে আমরা প্লাস্টিকের যদি প্লেট হয় বা ওয়ান টাইম যে প্লেট গুলো আছে, ডিফারেন্ট প্রোগ্রামে তোমরা ওয়ান টাইম প্লেট ইউজ করো, এগুলোকে সাধারণত এই যে থার্মোফর্মিং এর মাধ্যমে তৈরি করা হয়। inline thermoforming is a high production process. Roll-fed sheet
first goes to a heating station, also called the heating tunnel, where multiple banks of heaters heat the plastic in stages. The sheet moves or indexes to the forming station, where the parts are formed and cooled. After forming, the parts are trimmed, usually at a separate trim station where they are cut out of the plastic sheet. The part of the plastic sheet that was not used, called the web or the skeletal web, is recycled. The movement of the sheet through this machine is intermittent. The sheet must move or index, then stop so the heated sheet can be formed in the mold. The length of each index is determined by the length of the mold. Here is a thermoforming product called the web or the skeletal. Movement of the sheet through this machine. তাহলে এখান থেকে প্লাস্টিকটা মুভ করানো হচ্ছে। এখানে দুইটা চেম্বার আছে, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। দুইটা চেম্বারে প্রথমটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট শেপে নিয়ে যাওয়া হচ্ছে, এরপরে আরেকটা টেম্পারেচার কন্ট্রোল করে এটাকে একটা পার্মানেন্ট শেপে দেওয়া হচ্ছে। এরপরে দেখা যাচ্ছে যে পরবর্তী চেম্বারে যে এটা কেটে ফেলা হচ্ছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রেখে রেখে কাটার দিয়ে কেটে ফেলতেছে। থার্মোফর্মিং আবার হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ থার্মোফর্মিং হয়। একটাকে বলা হচ্ছে ভ্যাকুয়াম থার্মোফর্মিং, প্রেসার থার্মোফর্মিং, আর একটা হচ্ছে মেকানিক্যাল থার্মোফর্মিং। একটা হচ্ছে যে যখন এই যে ফ্ল্যাটেন প্লাস্টিক গুলোকে যখন ফিড দেওয়া হচ্ছে বা মুভ করতেছে, তখন দেখা যায় যে একটা নির্দিষ্ট যেখানে মানে নির্দিষ্ট শেপে যখন নিয়ে যাওয়া হবে, এই শেপে কিভাবে নিয়ে যাওয়া হবে তার উপর ডিপেন্ড করে এই ৩ ধরনের থার্মোফর্মিং মেথড হয়। যখন একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হয় তখন হচ্ছে যে ওই প্লাস্টিক ম্যাটেরিয়ালসটা ওই ভ্যাকুয়ামের দিকে মুভ করে। তাহলে ভ্যাকুয়াম তৈরি করে যখন থার্মোফর্মিং প্রসেসটা তৈরি করা হয় তখন সেটাকে বলে ভ্যাকুয়াম থার্মোফর্মিং। আরেকটা হচ্ছে একটা প্রেসার দিয়ে এয়ার প্রেসার দিয়ে যখন একটা নির্দিষ্ট শেপে নিয়ে যাওয়া হয় তখন সেটাকে বলে প্রেসার থার্মোফর্মিং। আর মেকানিক্যাল থার্মোফর্মিং হচ্ছে মেকানিক্যাল ভাবে যখন মেকানিক্যাল ফোর্স দিয়ে যখন একটা নির্দিষ্ট শেপে নিয়ে যাওয়া হবে তখন সেটাকে বলে মেকানিক্যাল থার্মোফর্মিং। তাহলে এখানেও ভিডিওগুলো অ্যাড করা আছে, দেখে নিলে হবে আর কি। এই দেখো ভ্যাকুয়ামের ক্ষেত্রে এই যে প্লাস্টিকটা হচ্ছে এই যে উপরে রেড প্লাস্টিক এভাবে আছে, এই রেড প্লাস্টিকটা আছে, এখানে হচ্ছে ভ্যাকুয়াম ক্রিয়েট করা হচ্ছে। ভ্যাকুয়াম ক্রিয়েট করার ফলে এই যে এই অংশটা যে এই বরাবর শেপ, এই শেপে চলে যাচ্ছে ভ্যাকুয়াম পাম্পের মাধ্যমে। যেহেতু একটা এয়ার দিয়ে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করা হচ্ছে, ওই প্লাস্টিকটা ওই শেপে চলে যাচ্ছে। আর মেকানিক্যাল ফোর্সের ক্ষেত্রে সাধারণত যে একটা নির্দিষ্ট এই যে প্লাগ থাকে, যে প্লাগ দিয়ে একটা ফোর্স দেওয়া হচ্ছে। প্লাগের উপর যখন ফোর্স দেওয়া হবে তখন সাধারণত দেখা যায় যে ওই যে যতটুক ফোর্স দেওয়া হবে ততটুক ডেপথে ওইটা চলে যায় প্লাস্টিকটা। এভাবে করে একটা নির্দিষ্ট শেপে নিয়ে যাওয়া যায়। এর পরের যে প্রসেসটা সেটা হচ্ছে কম্প্রেশন মোল্ডিং। সাধারণত থার্মোপ্লাস এগুলো তো থার্মোপ্লাস্টিকের বলা হলো। থার্মোসেটের ক্ষেত্রে সাধারণত কম্প্রেশন মোল্ডিংটা ইউজ করা হয়। একটা প্রি ওয়েটেড অ্যামাউন্ট অফ পলিমার থাকে, মানে কতটুক পলিমার বা কতটুক প্লাস্টিক ইউজ করা হবে তার সাথে অ্যাডিটিভ অ্যাড করে সাধারণত হাফ মোল্ড থাকে, ২ টা হাফ মোল্ড থাকে, এখানে ফিড দেওয়া হয়। এরপরে দেখা যায় যে প্রি হিটেড অবস্থায় বা প্লেসমেন্ট অবস্থায় মোল্ড ক্যাভিটিতে যেয়ে সাধারণত ওই প্লাস্টিকটা জমা হয়। এরপরে যেহেতু প্রেসার দেওয়া হচ্ছে বা কম্প্রেশন করা হচ্ছে, একটা নির্দিষ্ট শেপে যেয়ে এটা চেঞ্জ হয়ে যায় বা নির্দিষ্ট শেপে ট্রান্সফার হয়ে যায়। Construction details of compression molding machine. A typical compression molding machine has following parts: upper mold, bottom mold, control unit, actuator,
The upper mold can slide up and down by the actuator. Raw plastic. The lower mold is fixed. The upper and lower mold join together and form the mold cavity. The control unit monitors the process and control it. Working of compression molding machine. In this, a pre-measured quantity of plastic in the form of charge is placed in the bottom mold and heated. Then, the actuator moves the upper mold downward and forces the charge into the mold cavity and returns back. Molded product. Out of all three meals, which one do you want to eat tonight? Definitely this one. Crispy Parmesan chicken. Okay. The other two look good too, but this one definitely, that's what That chicken looks amazing. Okay, let's see. So at prep time only. লাস্ট যে প্রসেসিংটা সেটা হচ্ছে যে কাস্টিং প্রসেস প্লাস্টিক প্রসেসিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে থার্মোস্টেট থার্মোপ্লাস্টিক দুই ধরনের ক্ষেত্রে এই কাস্টিং প্রসেসটা ইউজ করা যায়। মোল্টেন মেটাল তৈরি করা হয়, মানে মোল্টেন প্লাস্টিক তৈরি করা হয়। মোল্টেন প্লাস্টিকটা একটা নির্দিষ্ট শেপের বা মোল্ডের ভিতরে পোর করা হয়, মানে ঢালা হয়। ঢালার ফলে এটাকে ন্যাচারাল টেম্পারেচারে কুলিং করা হয় বা ঠান্ডা হইতে দেওয়া হয়। ঠান্ডা হইলে ওই দেখা যায় যে মোল্ড থাকে ওই মোল্ডের শেপে একটা সাধারণত থার্মোসেট হোক বা থার্মোপ্লাস্টিক হোক পাওয়া যায়। তাহলে ডিফারেন্ট টাইপস অফ যে প্রসেসিং দেখানো হলো প্লাস্টিকের, একটা হচ্ছে যে ইনজেকশন মোল্ডিং হোক বা কম্প্রেশন মোল্ডিং হোক, ব্লো মোল্ডিং হোক, এক্সট্রুশন হোক, এগুলার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলা পড়তে হবে আর কি।